ওসি প্রদীপ শত শত মুসলিম নরনারী ধর্ষণ করছে, হত্যা করছে, কিন্তু তার ফাঁসি হয় না সেই হিন্দু দেখে। এগুলো কথা বলো, আজকেও দেখলাম, আপনি কি জানেন বাংলাদেশে বর্তমানে হিন্দুরা মুসলিম মেয়েদের টার্গেট করে করে ধর্ষণ করতেছে? আজকে আমার কোর্টের একজন হিন্দু স্টাফকে দেখলাম, সে সে এক মুসলিম পর্দানশীল মাদ্রাসার ছাত্রীকে নিয়ে যাইতেছে হোটেলে। আপনি জানেন এই দেশে মুসলিম নারীদের ইজ্জত নিলামে উঠতেছে। আমাদের মিডিয়াগুলো ভারতের, অখণ্ড ভারতের দালালি করতেছে, কে কতটুকু পা চাটতে পারবে তার প্রতিযোগিতা চলতেছে। লক্ষ্য করেন, প্রথম আলো বলছে 1068টা ঘটনার কথা, আজ পর্যন্ত একটা লিগ্যাল নোটিশ গেল না যে এদের রাজনৈতিক পরিচয় কি। এরা সব আওয়ামী লীগার, এরা হাঁটা দিয়া পিটাইলো ইসকন কোনোদিন বাংলাদেশ ছাড়বে না ভাই, চ্যালেঞ্জ ছাড়বে না। দিস ইজ নিউ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, দিস ইজ মাই ওপেন চ্যালেঞ্জ টু দ্য হোল নেশন, ইসকন নেভার বাংলাদেশ ছাড়বে। আমি আসলে একটু লেন্দি হয়ে যাবে, আমি শর্ট ভার্সন একটু বলি। প্রথমে একটা ছবি দেখাইতে চাই মোস্তফা সরোয়ার ফারুকীর, ভারতে ইলিশ পাঠাইলে অত্যন্ত খুশি হইতাম। আসলে আমরা কাকে বিশ্বাস করব? সব জায়গায় ভারতের প্রেতাত্মারা ঢুকে গেছে। আরেকটা ছবি দেখাবো, আমার বুকটা চিড়ে গেছে যখন আমি এই ছবিটা দেখেছি, যে অমিত শাহ যে বাংলাদেশি মানুষকে টার্মাইট বলে, তার পায়ের সামনে প্রায় লুটে পড়ে। আমি তার নাম বলবো না, কোনো এক দল, সে আওয়ামী লীগও করে না, জামাতও করে না, সে কোনো এক দলের দোষ লোক। আমরা আসলে এখন বুঝতে পারি যে কেন বিএনপি 16 বছর ক্ষমতায় আসতে পারে নাই, কেন না না প্লিজ প্লিজ ডোন্ট মেনশন দ্য নেম, আই ডোন্ট নো হিম। মানে কেন ম্যাডাম জিয়া, আমরা বলবো এটা কবেকার ছবি, সেটা জবেকার ছবি হোক, এখনো ঢাকায় আছে, এখনো ঢাকায় আছে, এখনো ঢাকায় আছে এবং বাংলাদেশে আছে। এটা কবের ছবি? এই সমস্ত ফেক, এই ফেক বানানো ছবি টবি এগুলি নিয়ে আইসেন না, এগুলো আমরা জানি, এগুলো আমরাও বানাইতে পারি। আমরা একটু জানি আগে, আমাদের জনগণকে জানতে। একটা লোক হলো বাংলাদেশে, সে ইন্ডিয়া গেল কোন সময়? আপনি জানেন সে ইন্ডিয়া গেছে? কেউ গেছে? যখন আলোচনা করার দরকার ছিল তখন করতেন, এখন কি ফাইজলামি পেয়েছেন আলোচনায়? না না মনির সাহেব, এই হলো সাংবাদিকতা করবেন না। কখন কি হয়েছিল ওগুলি বানায় নিয়ে এসে আবার একটা নতুন করে শুরু করবেন, এগুলির থেকে বিরত হন। এখন সে কোথায় আছে, এখন তার কি কর্মকাণ্ড সেটা আপনি এই বিষয়টা নিয়ে অনেকগুলো পোর্টালে এসেছে বা ফেসবুকে অনেকে আছে, আমিও দেখছি, আজকে সারাদিনই দেখতেছি, আরো দেখবো, আরো 1 সপ্তাহ 15 দিন দেখবো, একেবারে নির্বাচন না হওয়া পর্যন্ত দেখবো। শোনেন আপনারা, আমি একটা কথা কই, দেখেন সাংবাদিকতাকে কেন ঘৃণা করি। এই ঘৃণা করি এই সমস্ত ইউলো সাংবাদিকদের। এই প্রথম আলো পত্রিকা, সে বলছে যে 2009 সালে তার হেডিং হয়েছে হারিস চৌধুরীর ব্রিটেনে 11টি বাড়ি, এবং সে লন্ডনে আরাম আয়েসে দিন যাপন করতেছে। আর হারিস চৌধুরীর লাশ পাওয়া গেল বাংলাদেশে, ডিএনএ টেস্ট হয়েছে, প্রমাণ হয়েছে হারিস চৌধুরী কখনো লন্ডনও যান নাই, তার কোনো বাড়িও নেই, এবং তিনি বাংলাদেশেই ছিলেন, বাংলাদেশেই মারা গেছে। এইগুলিও তো ভাই সাংবাদিকতা। তখন তো বিএনপি হাইরে গেছে, বিএনপি হাইরে গেছে তো। আরে কখন নামে কয়েক হাজার কোটি টাকা নিয়ে গেছে পাচার করে, এর ডেইলি স্টার লিখছে তো, প্রথম আলো লিখছে তো, আপনারা টিভি চ্যানেলরা প্রচার করছেন তো। তারেক রহমানের সম্বন্ধে কত ইচ্ছা কাহিনী শুনলাম, 17 বছর আওয়ামী লীগ ক্ষমতা থেকে গেল, একটা দুর্নীতির মামলা তার নামে করতে পারলো না, হাওয়া ভবনের নামে মামলা করতে পারলো না। এই সমস্ত ফেক নিউজ টিউজ নিয়ে তর্ক করবেন না, এগুলি বন্ধ করেন, এগুলি বন্ধ করেন, এগুলি কালচারের থেকে বাইরে। এখন কি হচ্ছে ঢাকা শহরে সেটা বলেন, সেটা না সেটা বলেন, এখন কি হচ্ছে দেশের, এখন কি হচ্ছে? আমরা তো চাইছিলাম না, আমরা জনগণ তো চাইছিলাম দ্রব্যমূল্যের দাম কমুক, আমরা আমাদের ভোটের অধিকার ফিরে পাই। এখন কি তা হচ্ছে? সেটা নিয়ে কথা বলেন। রবি ভাই একটু, আমি দর্শক ইশতিয়াকের বক্তব্যটা নিয়ে ভাই, প্রথম কথা হচ্ছে যে ভারতীয় জেনারেল আমাদের দেশের কাউকে ফোন দিছিল, ফোন দেওয়ার পরেই একটা ঘটনা ঘটছে, সেটা হলো 3 জন উপদেষ্টার প্রেক্ষাপট হাইলাইটে আসছে। এর ফলে আরেকটা ঘটনা ঘটছে, সেটা হলো যে ইসকন এর জঙ্গিপনার যে ইস্যুটা সামনে আসছিল, যে এবং ইসকন যে আমাদের সার্বভৌমত্বের জন্য হুমকি, সেটা যে নিষিদ্ধের দাবি উঠছিল, সেই বিষয়টা থামাচাপা পড়ে গেছে। এই বিষয়টার দিকে একটু গুরুত্ব সহকারে বিবেচনা কি করবেন সেই বিষয়ে আমি একটু দৃষ্টি আকর্ষণ করব। আমি একটা বিষয় আশঙ্কা করি যে এখন ইসকন থেকে দৃষ্টি ঘোরানোর জন্য এটা হলো প্রথম
ফারুকিরা আসলো, সেকেন্ড আসবে আপনি দেখবেন জঙ্গি নাটক হবে। আমি তো কয়েকবার দেখাইছি যে কয়েকজন হুজুর, তারা রহস্যময় হুজুর ইসকনের পক্ষে কথা বলতেছে চট্টগ্রামে, কেউ তাদের ধরতেছে না, বুঝে প্রশাসন সবই তো রয়েল লোক। দেখেন এখন তাবলিগের দুই গ্রুপ নিয়ে এখন সংঘর্ষ হবে, রক্তক্ষয়ী সংঘর্ষ হবে, এটা দাদারাই করাবে। আপনি বসে থাকবেন, এই সাদ ভারতের মোদির পাঁচাটা গোলাম, সেগুলো করতেছে দেশকে আনস্টেবল করার জন্য, মুসলিমদেরকে মেরুদণ্ড ভাঙার জন্য। দেখেন আমি যে কিন্তু ইউএস ইন্টারেস্ট আছে, ইন্ডিয়া চায় হিল ট্র্যাক্স। আপনি রিসেন্ট গুলো দেখেন, ইন্ডিয়া চাইলে চট্টগ্রামকে দখল করে নিতে বলতেছে, ডিরেক্টলি ইন্ডিকেট করতেছে। আর আমেরিকা চায় কুইন্সল্যান্ড খ্রিস্টান রাষ্ট্র বানাইতে। এর উভয়ই নৈরাজ্য চলতেছে। আপনি ঝাঁটা দিয়া পিটাইলো ইসকন কোনোদিন বাংলাদেশ ছাড়বে না ভাই, চ্যালেঞ্জ ছাড়বে না। দিস ইজ নিউ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, দিস ইজ মাই ওপেন চ্যালেঞ্জ টু দ্য হোল নেশন। ইসকন নেভার বাংলাদেশ ছাড়বে, এটাই রিয়েলিটি। এবং আমাদের দেশের ইউএনডিপি আপনার এনজিও গুলা সেগুলো ধর্মান্তকরণ করতেছে। আপনি দেখবেন যে সাউথ সুদান ভাঙার আগে সেই জায়গায় খ্রিস্টান মিশনারিরা ইউএনডিপি, মূলত ইউএনডিপি ধর্মান্তরিত করছে। একটা ভিডিও দেখে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের যে বিষয়টা আসবে, আমি এই ছবিটা নিয়ে বলবো এটা সত্য মিথ্যা, এটা কবেকার সেটা ইস্যু না আমার কাছে, বাট এই ছবিটা সত্য কিনা সেটা আমার জন্য কনসার্ন। যাক, এটা নিয়ে আমি পরে কথা বলবো একটু পরে। তার আগে আমি যে বিষয়টা নিয়ে একটু কথা বলবো, যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে কিন্তু কেউ কথা বলতেছে না, যেটা একটা কনসিকুয়েন্স, খুব ড্রাস্টিক কনসিকুয়েন্স হবে। जिन्होंने इतना साहस किया कि पाकिस्तान के बांग्लादेश के तबाह करके भी उन नरपिशाचों के सामने उन्होंने अपनी प्रवाह के बगैर अपनी वर्तमान और भावी पीढ़ी को बचाने के लिए सड़कों पर उतर करके दुनिया को उसका वास्तविक चेहरा दिखाया है। और मुझे लगता है हमारी सबकी सहानुभूति उन हिंदुओं के साथ में होनी चाहिए, उन पीड़ितों के साथ होनी चाहिए जो बांग्लादेश के अंदर अमानवीय अत्याचार के शिकार वर्तमान में हो रहे हैं। और मैं आप सबसे यही कहूंगा कि हमें इस मजहबी उन्माद से देश को भी और दुनिया को भी बचाने के लिए और मुझे लगता है कि मजहबी उन्माद एकता के माध्यम से महर्षि अरविंदो का अखंड भारत का सपना, इसका समाधान होगा। आज के इस अवसर पर मैं विभाजन की त्रासदी के शिकार এই কথাটা কেন বললাম, এই পর্যন্ত চালাইলাম কেন, আপনারা লাস্টের কথাটা বলছে যে বাংলাদেশে হিন্দু নির্যাতনের ফয়সালা একমাত্র মহর্ষি অরবিন্দের অখণ্ড ভারত। এইখানে সিকিম দখলের আগের যে সংখ্যালঘু নির্যাতন, হায়দ্রাবাদ দখলের আগে সংখ্যালঘু নির্যাতন, কাশ্মীর দখলের আগে সংখ্যালঘু নির্যাতন, গোয়া দখলের আগে সংখ্যালঘু নির্যাতন, সেম নাটক এই জায়গায় হইতেছে, কেউ কোনো স্টেপ নিতেছে না। এবং আমাদের মিডিয়াগুলো ভারতের অখণ্ড ভারতের দালালি করতেছে, কে কতটুকু পা চাটতে পারবে তার প্রতিযোগিতা চলতেছে। লক্ষ্য করেন, প্রথম আলো বলছে 1068টা ঘটনার কথা, আজ পর্যন্ত একটা লিগ্যাল নোটিশ গেল না যে এদের রাজনৈতিক পরিচয় কি। এরা সব আওয়ামী লীগার, এরা 100%। ওসি প্রদীপ শত শত মুসলিম নরনারী ধর্ষণ করছে, হত্যা করছে, কিন্তু তার ফাঁসি হয় না সেই হিন্দু দেখে। এগুলো কথা বলো, আজকেও দেখলাম। আপনি কি জানেন বাংলাদেশে বর্তমানে হিন্দুরা মুসলিম মেয়েদের টার্গেট করে করে ধর্ষণ করতেছে? আজকে আমার কোর্টের একজন হিন্দু স্টাফকে দেখলাম, সে এক মুসলিম পর্দানশীল মাদ্রাসার ছাত্রীকে নিয়ে যাইতেছে হোটেলে। আপনি জানেন এই দেশে মুসলিম নারীদের ইজ্জত নিলামে উঠতেছে। তত্ত্বাবধায়ক সরকার বর্তমান যারা আছে, অন্তর্বর্তীকালীন সরকার, আসিফ নজরুলদের কাছে যদি আমরা এখন যাই, কি বলবে জানেন? বলবে আগের চেয়ে ভালো আছেন না। বিএনপি কে বলবে খালেদা জিয়া জেলে নাই, তারেক রহমান বক্তব্য দিচ্ছে, আপনারা ঘুরে ফিরে বেড়াচ্ছেন, যা মন চায় শান্তি করতেছেন, আগে তো তাও পারতেন না, এখন কি লেগে আমগুর পিছে লাগছেন, যেমনে আছেন এমনি থাকেন, আমরা দেশটা চালাই কিছুদিন দেখেন। তার মানে এতদিন শেখ হাসিনা গাইছে, বিএনপি গাইছে, এখন আমরা খাই। তবে আসিফ নজরুল তো মনে রাখতে হবে, যদি বেশি বাড়াবাড়ি করেন, অর্থাৎ যদি সুন্দরভাবে আমরা যেটা চাই, আমি স্যালুট জানাই আসিফ নজরুলকে, কারণ তারা দুঃসময়ে সত্য এবং ন্যায়ের পক্ষে, মাজলুমের পক্ষে কথা বলেছেন, এটা তো অস্বীকার করতে পারবো না, অকৃতজ্ঞ হতে পারবো না। কিন্তু সেই ধারাটাকে অব্যাহত রেখে দেশ এবং জনগণের ভাষা বুঝে অনতি বিলম্বে আপনারা জাতির সামনে বলুন, আমরা 3 বছর 4 বছরের জন্য বা 2 বছরের জন্য বা 5 বছরের জন্য বা 10 বছরের জন্য আমরা চাই, জনগণ আপনারা দিবেন কিনা, দলগুলো আমাদেরকে সহযোগিতা করবেন কিনা, আর নয়তো আমরা 3 বছর পরে নির্বাচন দিচ্ছি, আপনারা সহযোগিতা করেন, তাহলে দেশে একটা পরিস্থিতি স্বাভাবিক আসবে। এই দেশ নিয়ে ষড়যন্ত্র কম হচ্ছে না, কম হবে না, কিন্তু ইনশাআল্লাহ তাআলা এই জমিন, ওলামা একরাম, আলেম ওলামা, এদেশে ধর্মপ্রাণরা সবসময় বিচরণ করে,
আল্লাহর খাস রহমতের মধ্যে আমরা থাকবো ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে ষড়যন্ত্র কেউ করতে পারবে না। আরেকটা বলছি, এই যে ফারুকীকে অনতিবিলম্বে অব্যাহতি দিতে হবে, এটা আমার বক্তব্য, এবং আমরা আন্দোলন করছি। এক ভাই প্রশ্ন করছিল আলেম ওলামার, আমি বলছিলাম যে আমরা আন্দোলনে নামবো, তো বললো যে কবে নামবেন? আরে ভাই, আন্দোলন তো আমরা আসি মাঠে, প্রতিবাদ তো আমরা হেফাজত বিবৃতি দিয়েছি। আমি বলছি চূড়ান্ত আন্দোলন, প্রয়োজনে আমরা 2000 শহীদের বিনিময়ে এই সরকার পেয়েছি, আরো 4000 মরবো, সেটা বলেছি। আর আমরা সর্বশেষ এটা আমি বলবো যে আমরা দেশকে ভালোবাসি, দেশকে ভালোবাসতে চাই, বাংলাদেশ ভালো থাকুক সেটা আমরা প্রত্যাশা করি, কামনা করি।